পালানোর পথ পাবে না। প্রতিবাদ এমন ভাবে হবে, প্রতিরোধ এমন ভাবে হবে। আমি বাঙালি জাতি এখন যারা আছেন তাদেরকে হাত জোর করে বলি, যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি, যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি, যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি। রাস্তায় নেমে আসুন, তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন। এটাও কিন্তু এত ইজি না। যদি ইলেকশনকে যদি কোনোভাবে 2 নম্বরই করতে চায়, এটাও কিন্তু সারা হবে না। ইউনূস সাহেবের তো পতন হবেই। বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাইলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে? আশঙ্কা আমার মধ্যে 100% আছে। কারণ ইউনূস সাহেবকে আমি যা মনে করেছিলাম তিনি তা না। আসলে আমি খুব ক্লিয়ারলি বলি, ইউনূস সাহেব গত 15 মাস এই দেশটাকে এমন একটা দিকে নিয়ে গিয়েছে যে এই দেশটাকে মানুষ আর দেশ মনে করে না। এটাকে মনে করে একটা অশান্ত দেশ। এটাকে মনে করে এমন একটা দেশ যে দেশে কোনো আইন নাই, আদালত নাই, বিচার ব্যবস্থা নাই, এবং যে দেশে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এই দেশে এবং ধর্মীয় সেই সব সন্ত্রাসীরা দেশটাকে দখল করেছে। এটা হতে পারে, কিন্তু আমার বিশ্বাস জনগণ একত্রিত হইলে পরে ইলেকশনটা মোটামুটি ভাবে হয়ে যেতে পারে। আর ইচ্ছা করলে যদি মনে করে কাউকে ফেভার করবে, তাহলে কিছুটা, কিন্তু এইটাও আমার দেখার ব্যাপার আছে। আমার মনে হয় না এটা ইট ইজ সো ইজি, এটা এত ইজি না। এবং তাহলে আমি মনে করব বিএনপির নেতৃত্ব হ্যাজ টোটালি ফেইলড। কারণ বিএনপির নেতৃত্ব যেভাবে ইউনূস সাহেব এবং তার সরকারকে বিশ্বাস করে নির্বাচনে যাচ্ছে, ইউনূস সাহেব এবং তার সরকার যদি বিএনপির সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা করে, তাহলে ইউনূস সাহেবের তো পতন হবেই। বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাইলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে? এটা হলো আমার কথা। আমি আমার দল যেহেতু বিশ্বাস করতেছে, সবটা কথা বলতে পারি না, কিন্তু খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। আর যারা ডিসি, এসপি, যারা ইউনো, যারা এসিলেন্ট, যারা রিটার্নিং অফিসার হবে, তারা তো এই দেশেরই মানুষ। সব রাজাকারের ঘর থেকে জন্ম নিছে, এইটা মনে করার কোনো কারণ তো নাই। আমি এটা মনেও করি না যে সব রাজাকার আলবদরার সব মধ্যযুগীয় বর্বর, এরা তো আধুনিক মানুষ। মধ্যযুগীয় বর্বরদের পক্ষে একদম জীবন দিয়ে দিব, আমার মনে হয় না। তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন, বলে দিলাম। এটাও কিন্তু এত ইজি না। যদি ইলেকশনকে যদি কোনোভাবে 2 নম্বরই করতে চায়, এটাও কিন্তু সারা হবে না, এটা বলে দিলাম। এটা প্রতিবাদ এমন ভাবে হবে, প্রতিরোধ এমন ভাবে হবে যে পালানোর পথ পাবে না। 1 নম্বর হলো আমরা গাছ থেকে কোনোদিন আম আশা করা ঠিক না। আমি এতদিন যাব যুদ্ধে বিশ্বাস করে না বলে আমার ধারণা। তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। তার পরিবার হইল একটা সওদাগর পরিবার, যে পরিবারের মূল উৎস হইল 1 টাকা দিয়ে কিভাবে 1.5 টাকা কামাই করা যায়। তারা কোনোদিন শহীদ মিনারে যায় নাই, কোনোদিন রাজপথে গণতন্ত্রের জন্য তাদের পরিবারের একটা লোক স্লোগান দেয় নাই, তারা কোনোদিন স্মৃতিসৌধ দেখে নাই, তারা কোনোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই। ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক করিয়া এখন তো বুঝতেছি শুধু নিজে লাভবান হওয়ার জন্য আর নিজের নাম করার জন্য এই কাজটা করছিল। কাজে আমি মনে করি যে ইউনূস সাহেবের কাছ থেকে আমরা গাছ থেকে ফজলে আম চাই না। তো ইউনূস সাহেবের আমলে সুন্দর করে 16 ডিসেম্বর এটা আমরা করবো না। ইলেকশনটা যদি হয়, দেখা যাবে রাজাকারের বাচ্চারা কত ভোট পায় এবং 16 ডিসেম্বর কেন করলো না, ডিসেম্বর মাসকে কেন সম্মান করলো না, এইটার জন্য তাদের জবাবদিহি করতে হবে। আমি কথাটা বলে রাখলাম, কারণ 16 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি খুব বেশি দূরে না, মাত্র 2 মাস। এইটারও তাদের জবাবদিহি করতে হবে যে ডিসেম্বর মাসকে কেন অবমাননা করা হয়েছে। এই কথাগুলো কিন্তু আসবে। কাজে আমার মনে হয় ইউনূস সাহেবদের যদি সেন্স থাকে পাশে তো আরো কিছু মানুষ আছে। আর একটা লোককে কত মনে করতাম যে সে বোধহয় একদম মুক্তিযুদ্ধের সন্তান। এখন তো শুনি কুমিল্লাতে খোঁজ নেওয়া যে না, মুক্তিযুদ্ধের মোর সঙ্গে তাদের পরিবারের কোনো যোগাযোগ নেই। তার নাম আসিফ নজরুল। সে জাহানারা ইমামের সঙ্গে 24 জনের একজন হিসাবে আসামি হয়ে গেল। আমার মনে হইতো হায় হায়, এরকম একটা যুবক। এখন তো দেখি বাবা রে, হ্যাঁ, আমি তো চিনতেই পারছি না। হ্যাঁ, আমি তো দেখলাম যে এইসব লোককে বিশ্বাস করে কি করলাম ভাই, গাজীর গীত গায়া ফাঁসি কামাই করলাম, 1.5 টাকা খায়া। এরা তো এই শ্রেণীর লোক। হে মুক্তিযুদ্ধ পালন করবে না। ওই যে একটা লোক বসে আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, আমরা দেখলে দূর থেকে ফজলু ভাই করে একটা হাসি দিত। আমি মনে হতো সাংঘাতিক সংস্কৃতি সেবী, তার বউ অভিনয় করতো।
কত সুন্দর নাটক নোবেল করত, সেই লোকজন এখন পাকিস্তানের হানাদার বাহিনীর পালিত গোলাম হয়ে গেছে। তাদের চেতনায় তারা কি বলবো, তাদের চেতনায় তারা একদম ভরপুর হয়ে গেছে, পাকিস্তানি চেতনায়। চিন্তা করতেই তো আমার ঘৃণা লাগে এইসব লোকজনের প্রতি। নাম ফারুকী সাহেব, তাহারে কত সংস্কৃতি বানলো। এখন কি দেখি, এখন দেখি যে এই যে নাটক করলে, শিল্পকলাতে ঢিলায়, বোমা ফুটায়, এগুলো দেখি। দেখা যাক, আসবে 16 ডিসেম্বর নিয়ে আমি আমরা কাছ থেকে আশা করি না। আমি ইউনূস সাহেবের সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ আর আশা করি না। মুক্তিযুদ্ধ আমরা করে নিব না, অনুষ্ঠান আমরা করে নিব। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমি সমর্থন করি না, এটাও সমর্থন করি না যে অন্য দেশের পতাকা পারানো হোক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা হাজার হাজার যুবক ছাত্র ফজলুর রহমান নামে পাগল, এখানে গেলে পরে 10 মিনিটের মধ্যে 100 ছেলে হিসাব গির করে দাঁড়ায়, আপনি আগান, আমরা আছি, দিস টাইম উইল কাম। এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে, এটা যারা বিশ্বাস করে না তারা ভুল করতেছে। ওই কতগুলা রাজাকারের ছেলে, ওই শিবির টিবির যারা ছাত্রলীগ ছিল, ওখান থেকে বাইরে মুনাফেক হিসাবে শিবির হয়েছে, এদেরকে দেখে যারা মনে করতেছে ডাকসু মাকসু দল করে ফেলছে, কাজে সব যুবক তার না, সব যুবক তাদের সাথে না। নীল খেতে পোস্টার ছাপায়, ব্যালট পেপার ছাপায় যারা ডাকসু মাকসু করে ফেললে পরে এতে করে ছাত্রদের কিছু আসে যায় না। আপনি দেখবেন, আমি বললাম দেশের সমস্ত নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে, এবং আমি ভোটটাই করতে চাই। আমার দলকে আমি ভোটটাই আমি করতে চাই। 71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না 71-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল? আমরা বলবো জিয়াউর রহমানের দল, আমরা বলবো 71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল। যারা বলবো 71-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, তার দাঁড়িপাল্লায় ভোট দাও, দেখি জিনিসটা কি দাঁড়ায়। যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেয় দেশের মানুষ, আমি তাদেরকে সেলিউট দিয়ে দেবো, যে আমি আপনাদেরকে সেলিউট দিলাম, আমার আর এই দেশে দরকার নাই। এমনও হইতে পারে যে আমার বাঁচারই দরকার নাই, কিন্তু আমি চিন্তা করব, চেষ্টা করব, এবং এই দেশটাকে এই জায়গাতে নিয়ে যাব যে 71 সঠিক ছিল, মুক্তিযুদ্ধ সঠিক ছিল। আমি জানি সেই পক্ষে 90% সিট আসবে, 90%, 263 অংশে 270টা সিট আসবে মুক্তিযুদ্ধের পক্ষে। কথাটা বলে দিলাম, পার্লামেন্ট সিট, এটা মনে রাখে। ওই পরিণতিটা হবে যদি ইলেকশনে কোনো ধরনের চালাকি প্রতারণা করতে চায়, যদি ইলেকশনে কোনো ধরনের ইলেকশনকে প্রতারিত করতে চায়, ইউনূস সাহেবেরও খারাপ পরিণতি হবে। যে ইলেকশন নামদারি যে কথাটা আসছে, যা এখন অনেকেই বিশ্বাস করে না, আমরা যেন খালি বিশ্বাস করতে ইচ্ছা করে না যে 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশন হবে। আল্লাহর দোয়াই লাগে ইউনূস সাহেব মানুষের সাথে আর চালাকি বাটপারি আপনারা করেন না, ইলেকশনটা দেন। সেই ইলেকশনটা আসতে পরে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনটা সঠিক লাইনে উঠবে। সংসদ যদি আসে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যেই সব রাজাকার আল বদরের বাচ্চারা আজকে বড় বড় কথা বলে, এদের অনেকেরই জামানত বাঁচবে না। এবং এদের অনেক কেন, আমি তো মনে করি 2-0-20-এর উপরে পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা বা জনপ্রিয়তা তাদের নাই। যে রাজাকারের বাচ্চারা বলতো সেটা বাংলাদেশ নয়, এটা ছিল পূর্ব পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান করতে চায়, তাদের সাথে সেইখানে আমাদের দেখা হবে, মুক্তিযোদ্ধাদের দেখা হবে। সমস্ত বাঙালি জাতি 18 কোটি মানুষকে আমি আহ্বান করব, হাত জোর করে আপনারা সেটার জন্য প্রস্তুত হন, বাংলাদেশকে রক্ষা করেন। যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারেন, তাহলে এই দেশ ওই যে 1000 বছর আগে, 100 বছর আগে আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, সেই জায়গায় আবার চলে যাবে। আমরা আবার পরাধীন হয়ে যাব, আর সেই পরাধীনতার নাক পাশ থেকে মুক্ত হতে কত শত বছর যাবত আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আবার যুদ্ধ করতে হবে। আমি জানি না, আসলে এখন আর মনে হয় না যে এটা বিজয়ের মাস, কারণ আমরা বিজয়ী জাতি, যারা 71-এ যারা আমরা বিজয়ী হয়েছিলাম, এখন নিজেদেরকে পরাজিতই মনে হয়। জাতি হিসাবে বোধ হয় আমরা পরাজিত হয়ে গেলাম। এইটা ইতিহাসের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি এই ব্যাপারে কথা বলার আগেই প্রথমেই স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ যে 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই হতভাগা মা বোন। আরো স্মরণ করতে চাই সেই মুক্তিযুদ্ধের নেত্রী
নেতাদেরকে যারা মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়ে, যারা স্বাধীনতা সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল সহ জাতীয় নেতৃবৃন্দ, এমনকি মুজাফফর আহমদ, মনি সিং সহ যারা সেদিন মানুষকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছে। এবং আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতা ছিলেন, প্রধান সেনাপতি জনাব এম.এ.জি. উসমানী, সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম, খালেদ মুশাররফ বীরুত্তম, শফিউল্লাহ বীরুত্তম, সিআর দত্ত বীরুত্তম, মীর শৌকত আলী বীরুত্তম, এম.কে. বাশার বীরুত্তম, কাজী নুরুজ্জামান বীরুত্তম, এম.এ. জলিল বীরুত্তম, এম.এ. মঞ্জুর বীরুত্তম এবং কর্নেল তাহের বীরুত্তম সহ যারা এই দেশকে সেক্টরে সেক্টরে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে, তাদের এখন সম্ভবত আর কেউ জীবিত নাই। তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। আর যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছে তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা হতভাগা জাতি। আজকে 10 তারিখে দাঁড়িয়ে আপনি মনে করুন তো আপনি সেদিন জন্মগ্রহণ করেননি, কারণ আমি জানি আপনার জন্ম স্বাধীনতার পরে। আমি সেদিন মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের কমান্ডার ছিলাম। সেই 10 তারিখে আমি ছিলাম কুশিয়ারা নদীর কালনি কুশিয়ারার পাড়ে। আমি যুদ্ধে যে আস্তে আস্তে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছিল, তারই অগ্রনায়ক হিসাবে আজমিরিগঞ্জের পাড়ে ইটনার পশ্চিম পাড়ে একটা অঞ্চলে আমি সেইখানে পাহারারত অবস্থায় ছিলাম। সেইখানে তখন আর পাক বাহিনী ছিল না, কারণ ইতিমধ্যে আমি শেষ যুদ্ধটা 9 তারিখে করে ফেলেছিলাম। কালকে একটা টক শোতে কথাটা বলেছি। সেই 9 তারিখে যারা ছিলাম, আমি কমান্ডার ছিলাম নিহারেন্দ্র দেবনাথ, ছিল ডেপুটি কমান্ডার আবু তাহের ঠাকুর, কাকাইচোর তৎকালীন চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া, তার ভাই মেজবাউদ্দিন ভূঁইয়া, এবং 2 জনের নামটা বলতে আমি ভুলে গেছি, আমার বন্ধু ইউসুফ এবং আমার আর এক ভাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা, এখনো জীবিত আছে, চেয়ারম্যান ছিল কাঠখালে, রইসুদ্দিন আহমদ সহ অনেকেই কাঠখালে সেদিন আমাকে সহযোগিতা করেছিল। এই নামগুলা বলতে আমার ভুল হয়ে, যদি কারো নাম বলতে ভুল হয়ে থাকে আমাকে মাফ করতে হবে। সেই যে আমি ছিলাম, তখন কি হচ্ছিল বাংলাদেশে? একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর স্বাধীন হচ্ছিল। ময়মনসিংহের উপকণ্ঠে শম্ভুগঞ্জের উত্তর পারে এসে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সৈন্যরা অবস্থান নিয়েছিল। হানাদার পাকিস্তানি বাহিনী টাঙ্গাইলের দিকে পালিয়ে যাচ্ছিল এবং 11 তারিখে ময়মনসিংহ মুক্ত হয়েছে। সেই যে গ্রেটার ময়মনসিংহ মুক্ত হলো যুদ্ধে কি বলবো আপনাকে, আমার বোধহয় আর কথা বলতে আর ইচ্ছা করছে না। 11 তারিখে টাঙ্গাইল মুক্ত হলো, 10 তারিখে ময়মনসিংহ, 11 থেকে টাঙ্গাইল। তারপরে যুদ্ধ, 36 সেনা নামলো। সেই 36 সেনা শত শত নামলো, হানাদার বাহিনী পিছাতে লাগলো। ব্রিগেডিয়ার কাদের সিদ্দিকী বিরুদ্ধদের কাছে সারেন্ডার করলো। সাভারে একটা মারাত্মক যুদ্ধ হলো, যে যুদ্ধে ভারতের প্রায় কয়েক শত সেনাবাহিনী শহীদ হয়েছিল ভারতীয়। যে যুদ্ধে বাংলাদেশেরও কয়েক শত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, সেই সাভারের যুদ্ধ। সেই যুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী তাদের মনোবল এবং মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল। তারা সারেন্ডার করতে শুরু করলো এবং ঢাকায় এসে আশ্রয় নিতে শুরু করলো। আমি যদি আজকে স্মরণ করি, ভুল না করে থাকি, তাহলে আমি বলবো 16 তারিখ ভোর 15 তারিখ সারা রাত যুদ্ধ হলো। 16 তারিখে মিরপুরের পুরান ব্রিজের পশ্চিম পারে এসে ব্রিগেডিয়ার বাবাজি, সানসিং বাবাজি সহ জেনারেল নাগরা সহ কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে সেদিন পাকিস্তানিদেরকে অবরুদ্ধ করলো মিরপুরে এবং তাদের কাছে সারেন্ডারের জন্য জেনারেল নিয়াজি, যে নাগরার বন্ধু ছিল, লেখলো, জেনারেল নিয়াজি, এখন তুমি আমাদের হাতে বন্দী অবস্থায় আছো, হয় সারেন্ডার করো, তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবং 16 তারিখে সকাল 9টার সময় পাকিস্তানিদের সেই জিন্দান খানায়, ক্যান্টনমেন্টের গুহায়
মিয়াজি তাদেরকে আহ্বান করলো এবং প্রায় পায়ে ধরে সারেন্ডার করে বলল, আমি আজকেই সারেন্ডার করব। আর সেই সারেন্ডারের দলিল স্বাক্ষর হলো 16ই ডিসেম্বর। ওই দিনই বিকাল বেলা 4:30-5টার সময়, শীতের দিনে 16ই ডিসেম্বর, জেনারেল অরোরার পায়ের কাছে মিয়াজি রিভলভারটা রেখে সারেন্ডার করলো 93,000 সৈন্য এবং দলিল দস্তখত করে বলল তাদের বিচার হবে, তারা যুদ্ধ অপরাধী এবং তাদের সাথে যে মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম ছিল তারা যুদ্ধ অপরাধী এবং তাদের বাহিনী রাজাকার আলবদর সবার বিচার হবে। সেই যে দেশ, বাঙালি জাতির সেই দেশ কোথায় গেল? সেই আনন্দ কোথায় গেল? সেই সূর্য কোথায় গেল? আজকে তো আমি দেখি এখন যে সময় আপনার কাছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি, বিকাল 4:30টার উপরে বাজে, মনে হয় সূর্য অস্তমিত হয়েছে এবং স্বাধীনতা অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে। এখন রাজাকার আলবদরের সন্তানেরা বলে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। কেউ কেউ বলা শুরু করেছে এদেরকে আমি অমানুষ বলবো, নরপশু নরাধম বলবো এবং এরা আবার আইসা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আমি বলে দিলাম, দিস ডে উইল কাম, মাস্ট কাম। আল্লাহ যদি থেকে থাকে সেই দিনটা আসবে। যারা আজকে বলছে বাংলাদেশ স্বাধীন হয় নাই, মুক্ত হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, তারা আবার এসে আমাদের পায়ের কাছে সারেন্ডার করবে এবং সেই জন্যই বুধ হয়ে বেঁচে আছি। আর যদি এটা না করাইতে পারি তাহলে মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়, মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়। আমার বেঁচে থাকার কোনো, আমি মুক্তিযুদ্ধ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনাদের পূর্বপুরুষেরা এক সময় জীবন দিয়ে, সম্পদ দিয়ে সবকিছু ধ্বংস করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছিল যুদ্ধে যুদ্ধে, অমানিসার অন্ধকারে থেকে থেকে, বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে টিগার টিপেছিল। বই পড়ুন, গান শুনুন, ইতিহাস পড়ুন। সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকে রাজাকার আলবদরের সন্তানেরা সেটাকে গ্রাস করেছে। তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।